Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমার অনুষ্ঠানে দুজন বিশিষ্ট মানুষ এসেছেন, তাদেরকে প্রত্যেকেই চেনেন, প্রত্যেকেই জানেন, তাদের দে ডোন্ট নিড এনি কাইন্ড অফ ইন্ট্রোডাকশন। বাট আজকে একটা অদ্ভুত সময়, একটা ডামাডোল সময়ের মধ্যে সম্মুখীন হচ্ছে আমরা, যে সময়টা আমরা প্রত্যেকে কিন্তু ভাবতে পারিনি যে এরকম একটা সময় আমরা সম্মুখীন হব। সত্যি খুব কষ্টের মধ্যে থেকে গোটা পৃথিবীর মানুষ, এটা আমাদের স্টেট বা এটা ইন্ডিয়া, শুধু একটা কান্ট্রি বা একটা স্টেটের ঘটনা নয়, এটা গোটা পৃথিবীর ঘটনা, গোটা বিশ্বের ঘটনা। গোটা বিশ্ব কিন্তু আজকে খুব বড় একটা সংকটের সম্মুখীন হয়েছে, সেটা আমরা প্রত্যেকেই সেটা আমরা জানি, কিন্তু সেই সংকটটা কি। তো আজকে করোনা ভাইরাসের প্যান্ডামিকের জন্য কিভাবে প্রত্যেকটা জায়গা ইকোনমিক্যালি এফেক্টেড হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তারপর আমরা ডিসকাস করব যে করোনা ভাইরাস ছিল, তারপরে আমফান ডিজাস্টার হয়েছে, কিছুদিন আগে বেঙ্গলের উপর থেকে হয়েছে, সেটা ঢাকাতেও হয়েছে, সবাই আমরা জানি। সেই ঝড়ের ফলে কিন্তু শুধুমাত্র কলকাতা এরিয়াতে 15,500 গাছ পড়ে গেছে। তো আজকে কিন্তু নেচারও একটা খুব বড় সংকটের সম্মুখীন হয়েছে, এবং মানুষকে একটা জিনিস বুঝতে হবে যে এই সময় দাঁড়িয়ে মানুষকে বুঝতে হবে যে প্লিজ নেচারকে একটু প্রায়োরিটি দিই, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে বুঝতে হবে যে আমরা যদি এই সময় দাঁড়িয়ে নিজেদের হাত নিজেরা না ধরি, তাহলে কিন্তু একটা খুব বড় সংকটের সম্মুখীন হব। তো আমি একটা ভাবছি, ছোট্ট একটা কাছের লাইন দিয়ে আমি আমার অনুষ্ঠানটা শুরু করব। আমি আমার যারা অনুষ্ঠানে গেস্ট আছে তাদেরকে বলবো, আপনাদের যে ফোন বা আপনারা ল্যাপটপ দিয়ে করছেন আমি জানি না, তো সেখানে আশেপাশে কোনো আরেকটা ফোন বা আরেকটা ডিভাইস রাখবেন না, তাহলে কিন্তু ইকো হবে আর তাহলে প্রবলেম হবে সেই জায়গাটাতে। জিনিসটাতে বলে রাখলাম আমি, সেটাকে একটু দূরে সরিয়ে দেবেন, আর আশেপাশের আওয়াজগুলো যাতে না হয় সেটা দেখবেন, তাহলে নত সমস্যা হবে। কারণ আমরা একটা পিন ড্রপ সাইলেন্স মোডে শুরু করছি অনুষ্ঠানটাকে। সেটা হচ্ছে কাগজ কে দো पंख लेके उड़ा चला जाए, একটা গান আছে না, কাগজ কে দো पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाने था ये वही चला जाए रे, उम्र का ये ताना बाना समझ न आए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, ओ देखे ना भागे ना जाने ना दाए रे, দিশাহারা কেমন বোকা মনটা রে। সত্যি আজকে কিন্তু সত্যি মনটা কিরকম বোকা বোকা হয়ে গেছে সবাই কিন্তু জানে না, সবাই কিন্তু বুঝতে পারছে না আশার আলোটা কিভাবে আমরা একটা ভালো পরিবেশ এবং ভালো জায়গায় এগোতে পারবো, একটা নতুন পৃথিবীর দিকে বাঁচতে পারবো, নিজেরা নর্মাল লাইফে ব্যাক করতে পারবো। সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন করোনার হাত পড়ে, আমরা একটা প্রদুল্যমান সিনারিওতে আছি। আমি আমার যারা গেস্ট আছে তাদেরকে একটু আলাপ করাবো আপনাদের সকলের সঙ্গে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন খুব কাছের মানুষ আমার, তাদেরকে প্রত্যেকেই চেনেন, আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন লোকেশ মুখার্জি। হি ইজ দ্য ন্যাশনাল চেয়ারম্যান অফ হিন্দু মুসলিম ঐক্যমঞ্চ। এই যে কথাটার মধ্যেই একটা ভালো ভাব আছে, হিন্দু মুসলমান ঐক্যমঞ্চ, মানে হিন্দু মুসলমান আমরা সবাই এক, আমরা সবাই একই জায়গায় আছি। এই অর্গানাইজেশনটা লোকেশ ভাই চালাচ্ছে, জানি অর্গানাইজেশনটার সম্পর্কে খুব ভালো একটা নেক কাজ উনি করছেন, অ্যান্ড হি ইজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। অনেক দিন ধরে আমাদের রাজ্যের যিনি শাসক দল আছে তার সাথে কাজ করছেন, খুব কাছের মানুষ আমার, এবং আমার ফ্রেন্ড দাদা ভাই। লোকেশ ভাইকে অনেক অনেক স্বাগত আমার অনুষ্ঠানে টকিং স্ট্রেট উইথ সন্দীপ অনলি অ্যাট জাস্ট নিউজে। নমস্কার, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, আমার অন্তর থেকে শুভেচ্ছা জানালাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, এবং সেলিম ভাইকে আসসালামু আলাইকুম জানালাম, এবং এই লাইভ কি এই প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে আমার নমস্কার দিয়ে এই প্রোগ্রামে আমি একদম থ্যাংক ইউ সো মাচ লোকেশ ভাই। আমাদের মধ্যে আছেন আরেকজন খুব কাছের মানুষ আমার, বলতে গেলে আমি যখনই যা বলি তাই করে, আমার বলতে গেলে সৈনিক, হ্যাঁ, সালিম লস্কর আছে।
উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি টিএমসি মাইনরিটি সেল সাউথ 24 পরগনা and president of Marufa Memorial Hospital, and of course he is right now working as a participatory planning and governance mentor in ISGPP2 and PR Department of Government of West Bengal, ISGPP2 Howrah. A warm welcome to Salim Lashkar in my show. তোমাকে অনেক অনেক স্বাগত সালিম ভাই আমার শোতে টকিং স্ট্রেট উইথ সন্দীপ ওনলি অ্যাট জাস্ট নিউজে। সালিম ভাই তোমাকে অনেক স্বাগত জানাচ্ছি তোমাকে। নমস্কার। প্রথমে জানাই সন্দীপ দাকে মানে ভালোবাসা তো জানাতেই হবে, এবং যারা মানে চ্যানেলে যারা যারা আছেন প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে যেসব দর্শকরা মানে প্রোগ্রামটা দেখছে, হ্যাঁ এই সময় দেখছেন এবং প্রত্যেক দিনই দেখে, এবং প্রচুর সংখ্যক মানুষ এই প্রোগ্রামটাকে দেখে। এই কদিনের মধ্যে আমি যা দেখছি আর কি শুরু করে বিভিন্ন জায়গাতে, তো ওনাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আমি এটা আমি বলবো সালিমের কথাটাতে যে আমরা এই শোটাকে একটা ওরকম ভাবে প্ল্যান করিনি। এটা আমি একদম ছোটখাটো ভাবে লকডাউনে একটা শো প্ল্যান করেছিলাম, কিন্তু এখন এটা গোটা ওয়ার্ল্ডে এই শোটা ছড়িয়ে গেছে। বহু লোক বহু বিদেশ থেকে আমাকে ফোন করে বলছে যে আমি তোমার শো দেখতে পেরেছি অনেকদিন বাদে, মানে শো রিলিজের হয়তো অনেকদিন পরেও তারা বলছে। মানে আসলে এটাকেই বলা হয় যদি কেউ সত্যিকারের কোনো কিছু ভালো জিনিস করার চেষ্টা করে কোনো বাধা তাকে আটকাতে পারে না। আমি বিশ্বাস করি যদি মানুষ চেষ্টা করে মানুষ সবকিছু পারে। তো আমরা আমাদের শো এর মধ্যে থেকে আজকে যে ডিসকাশনটা করব সেটা তো আমি বলেই দিয়েছি যে করোনা প্যান্ডেমিকের জন্য কিভাবে ইকোনমিক্যালি আমরা পিছিয়ে গেছি প্রত্যেকটা সেক্টর, সেটা নিয়ে ডিসকাশন করব। আর সালিমের কথাটাতেই বলবো যে এই শোটার পুরোটাই ক্রেডিট যায় আমাদের যে কোম্পানি সিইও, জাস্ট নিউজের যে সিইও সুচন্দ্রা বানিয়া, সেই ভেবেছিল বলে আমরা এরকম একটা শো করতে পেরেছি। অ্যান্ড অবভিয়াসলি আমাদের যে ব্যাক টিম চন্দ্রদয়, প্রতীক, সৌমিতা, দেন অরণি ভট্টাচার্য, দেন আওয়ার এডিটর সৌম্য, যারা এই শোটাকে দারুণভাবে প্ল্যান করে আমি শোটাকে করে যাওয়ার পরে সেটাকে কিন্তু ভালো করে এডিট করা হয়, ডিজাইনিং করা হয়, দেন প্রিমিয়ার করা হয়। তো সেটা তাদের কিন্তু ক্রেডিট যায়। আমি হচ্ছি অনলি ফেস, আমি করে চলে যাচ্ছি শুটিং, কিন্তু তারপরে কিন্তু কাজটা ওদের মেইন, যেটা সালিম বললো যে আসলে একটা দল চালাতে গেলেও যেভাবে ওয়ার্কার যাদেরকে আমরা বলি যে আমাদের সাথে যারা কর্মী তারাই হচ্ছে মূল অ্যাসেট, আমাদের র মেটেরিয়াল। তো সেইভাবে শো চালাতে গেলে অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে সেটা যে যারা টেকনিশিয়ানস আর দ্য মেইন অ্যাসেট। তো সেইভাবে শোটা যারা চালাচ্ছে তারা আমাদের ব্যাকে যারা কাজ করছে, পোস্ট প্রোডাকশনে কাজ করছে, দে আর দ্য মেইন অ্যাসেট আমার শোয়ে। তো আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর অবশ্যই আমার দর্শক বন্ধুদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেবো যে তারা এরকম ভাবে আমাকে গ্রহণ করেছে, তাই জন্যই এরকম ভাবে আমি শোটা চালিয়ে যেতে পারছি। তো আমি আমার অনুষ্ঠান শুরু করব, বাট অনুষ্ঠানটা শুরু করার আগে আমি একটা ছোট্ট জিনিস করব, সেটা সবাইকে আমি দেখাবো। এটা হচ্ছে একটা মেশিন যেটা আমি এইভাবে নিচ্ছি, কিন্তু আমি আমার শোটা চলাকালীনই হাতটাকে স্যানিটাইজ করতে নিলাম, ঠিক আছে? তো এখান থেকে বোঝা যায় আমি যদি শো করতে করতে হাত স্যানিটাইজ করতে পারি তো আপনারাও কিন্তু করতে পারেন স্যানিটাইজার দিয়ে। একদম, এটা খুব ভালো। যাদের কাছে আমি এটা টু দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড সবাইকে বলবো, প্লিজ স্যানিটাইজ ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। Do take proper precautions because precautions is better than cure, prevention is better than cure. Obviously maintain physical distancing, not social distancing. At this pandemic time we can't live alone. আমরা কিন্তু এই সময় একা বাঁচতে পারবো না। সোশ্যালি ডিস্টেন্সড হবেন না, ফিজিক্যালি ডিস্টেন্সড হবেন, কারণ সোশ্যালি আমরা যদি ডিস্টেন্স হতাম তাহলে আজকে এরকম একটা ভালো অনুষ্ঠান কিন্তু একসাথে মিলে করতে পারতাম না 3 জায়গায় বসে। তো সেটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা মূল কথা আমি বলবো সবাই যে আপনারা প্লিজ ডু ওয়্যার এনি কাইন্ড অফ মাস্ক, N95 or any kind of mask which is available or affordable for you. Please do wear it, and obviously please listen to what the higher authorities are, and please maintain social, not social, only physical distancing. আমি এইটুকুই বলবো যে আপনারা একটা নিজেদেরকে মনে করুন একটা ফোনের সফটওয়্যারের মতো, আমরা যেমন নিজেদেরকে আপডেট করে নিতে পারি সেভাবে একটু এই সময় প্যান্ডেমিকের সময় একটু নিজেদের সফটওয়্যারটা আপডেট করে নিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা একটা কালো রাতের পরে কিন্তু একটা নতুন দিন আসে। তো আমি বিশ্বাস করি
এই কালো দিন রাতের পরে ঠিক আমরা একটা নতুন দিন পাবো, যেখানে আমরা সবাই সবার সাথে থাকবো। আর পজিটিভটা খুব ইম্পর্টেন্ট। তো আমি এবারে অনুষ্ঠানে যেটাকে বলা হয় শুরু করছি। আমি দুজন গেস্টকেই বলবো, কিছু প্রশ্ন আছে আমার তোমাদের দুজনের কাছে। তো দুজনের জন্যই কয়েকটা প্রশ্ন, সেটা তোমরা বলবে যে তোমাদের মত প্রকাশ করবে। প্রশ্ন তোমরা নোট। এত আওয়াজ কোথা থেকে আসছে? হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, এখন ঠিক আছে, শোনা যাচ্ছে? একদম ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড পুরো ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? Am I audible? হ্যাঁ, তোমার ভয়েস তো ক্লিয়ার আছে শুনবি। হ্যাঁ, আমি বলছি যেটা, সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা নোট করেও নিতে পারো, অসুবিধা কিচ্ছু নেই যদি হাতে কাগজ কলম থাকে। সেটা হচ্ছে, তোমাদের কি মনে হয় যে এই লকডাউনটা একটা হতকারিতা সিদ্ধান্ত? কারণ লকডাউন যদি ঘোষণা করতে হতো, যেটা মার্চের 22 তারিখে ঘোষণা হয়েছিল জনতা কারফিউ, দেন আমাদের 23 তারিখ থেকে লকডাউন ঘোষণা হয়ে গেছে। এই হটকারিতা সিদ্ধান্তটা যদি না হতো, তাহলে কিন্তু যে পরিযায়ী শ্রমিক বা যারা আটকে পড়েছিল ওই সময় লকডাউনের জন্য বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু এরকম ভাবে কষ্টর সম্মুখীন হতে হলো না, তারা কিন্তু নিজেদের জায়গায় ফিরে আসতে পারত। আর এই সময় তাদেরকে আসতে হতো না। ট্রেন চালিয়ে তাদেরকে যে এখন আনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যে, এই সময় দাঁড়িয়ে কিন্তু করোনার ওই জন্য হার বেড়ে যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে কি পরিমাণে পরিযায়ী শ্রমিক, যদিও আমরা তাদেরকে পরিযায়ী বলবো না, তারা আমাদেরই মানুষ, মাইগ্রেন্ট লেবারারদের কথা বলছি, তারা আমাদেরই মানুষ, সেই মানুষগুলো কিন্তু খুব কষ্ট পেয়েছে। তো তোমাদের কি মনে হয় লকডাউনটা একটা হতকারিতা সিদ্ধান্ত? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমাদের দুজনের কাছে, যে এই সময় দাঁড়িয়ে কি মনে হয় যে জিএসটি মুকুব করাটা দরকার? জিএসটি কে একটু রিল্যাক্সেশন দিতে পারলে, আমি মুকুব জানি করাটা পসিবল নয়, কারণ গভর্নমেন্টকেও ট্যাক্স তুলতে হয়, নয়তো গভর্নমেন্ট কিভাবে ত্রাণ দেবে, কিন্তু জিএসটি কে যদি একটু রিল্যাক্স করা যায় তাহলে কি মনে হয় বেটার? আমার তৃতীয় প্রশ্ন তোমাদের দুজনের জন্যই, যে কেন্দ্রীয় সরকার বলেছে লোন দেবে, তো লোন নয়, যদি ইকোনমি বুস্টিং করা হয় এই সময় দাঁড়িয়ে, তাহলে কি মনে হয় খুব ভালো? কারণ লোন নিলে প্রত্যেকটা বিজনেসম্যানকে কিন্তু লোনটাকে আজ না হয় কাল উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। তো আমাকে বুঝতে হবে আজ না হয় কাল আমাকে কিন্তু ইন্টারেস্ট সময় সেটা ফেরত দিতে হবে। আমার তো বিজনেসই ভালো চলছে না, তাহলে আমি লোনটাকে ফেরত দেবো কিভাবে? তো সেটা কি তোমাদের মনে হয়? আরেকটা প্রশ্ন তোমাদের দুজনের কাছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাকে অনেকজন করেছে। এই সময় দাঁড়িয়ে অনেক মানুষ নেপোটিজম নিয়ে কথাবার্তা বলছে, তো এই নেপোটিজম নিয়ে তোমরা কি বলবে? তো চারটে প্রশ্ন তোমাদের দুজনের জন্যই। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? Am I audible? Yes. আচ্ছা, আমি প্রথমে লোকেশ ভাইকে বলবো। লোকেশ ভাই তুমি বলো। হ্যাঁ, দেখো, আমি কিন্তু আর দুজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সর্বপ্রথম হ্যাঁ লোকেশ ভাই বলো। করেছিলে তুমি, হ্যাঁ, লকডাউন যেটা ডাকা উচিত কিনা, আজকে যেই টাইমে দাঁড়িয়ে লকডাউন হয়েছিল, সেই টাইমে আমাদের ভারতবর্ষে একটা মরণ রোগ এসে আক্রমণ করলো। আমি বলেছি দেওয়া হয়েছে, মানে হটকারিতা সিদ্ধান্ত কিনা আমি সেটা জিজ্ঞাসা করেছি। একদম 100% হতকারিতা সিদ্ধান্ত। তার কারণ এই লকডাউনে ভারতবাসী, পশ্চিমবাংলাবাসী কেন কারুরই কোনো সুবিধা হয়নি, বরঞ্চ এতে অপকার হয়েছে। তার কারণ হচ্ছে, আজকে একটা জিনিস ভেবে দেখো, যেই টাইমে লকডাউনটা করা হলো সেই টাইমে মৃতের সংখ্যা, আজকে লকডাউনটা খুলে দেওয়ার পর সেই টাইমে মৃতের সংখ্যা, রোগটা কোন জায়গায় ছিল, কোন জায়গায় আছে, কোন কিউরেশন কি হয়েছে, তো উইদাউট এনি 100% গ্যারান্টি হব এত বড় একটা ডিসিশন একটা মানে প্রাইম মিনিস্টার কিংবা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা আশা করি। কেন এইটা কোনো পাড়ার ক্লাব চালানো নয়, এটা একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। তাদের কাছে এইরকম হটকারিতা সিদ্ধান্ত আমরা একেবারেই আশা করতে পারি না। আর সব থেকে বড় আর একটা কথা আমি একটু বলবো, সন্দীপ একটু ইন্টারফেয়ার করলাম, এই যে ফিনান্সিয়াল আর ইকোনমিক দিকটা, অনেকে বলছে লকডাউনের পর পড়ে গেছি, অনেকে বলছে এই রোগটা আসার পর পড়ে গেছি,
কিন্তু অনেকে একটা জিনিস মানে ঠিক মানে বুঝতে পারছে না, এই জিনিসটা শুরু হয়েছে 2014 সাল থেকে, যেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। আমি কয়েকটা জিনিস মানে পয়েন্ট আউট করেছিলাম। 2014 আমাদের পেট্রোলের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিত 9.48 পার লিটার, ডিজেলের উপর ট্যাক্স নিত 3.56 পার লিটার, কিন্তু আজকে 2020 সালে তোমাকে আমি এই প্রশ্নটা করতাম এটা দুজনের জন্যই, যে গোটা পৃথিবীতে যখন ক্রুড অয়েলের দাম নামছে তখন পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে প্লিজ বলো লোকেশ ভাই, এটাতে তোমার কি পয়েন্ট? তো সেইটা আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 2020-তে দাঁড়িয়ে, যেই সময় 2014 ইকোনমি খুব ভালো ছিল, সেই জায়গায় আজকের এই মনোলোকের উপর দাঁড়িয়ে আসি আমরা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে পেট্রোলের উপরে ট্যাক্স বসানো হয়েছে 32.98% পার লিটার, ডিজেলের উপর ট্যাক্স বসানো হয়েছে 31.83% পার লিটার। এইটা কি হিসেবে বসানো হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? কি ঠিক রাজনীতি চলছে? এই পেট্রোল আর ডিজেলের দাম বাড়াবার ফলে কিন্তু আজকে আগুন দাম হয়ে গেছে পণ্য শস্যের। বাজারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেটা, যে পেঁয়াজ, আলু থেকে শুরু করে সবকিছু, সব খাবারের আইটেমের কিন্তু বিরাট ভাবে দাম বেড়ে গেছে, বিকজ ট্রান্সপোর্ট বাড়ছে। আমরা কিন্তু বিশ্বের মানচিত্র থেকে আলাদা নয়, আমরা বিশ্বরই একটা দেশ, একটা পার্ট। তো সেই সময় দাঁড়িয়ে সারা বিশ্ব একরকম ইকোনমি লেভেল মেইনটেইন করছে, আমরা ভারতবর্ষ শুধু আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মনে হচ্ছে আলাদা জায়গায় নিয়ে চলে গেছে। সেই জায়গায় আজকের দিনে পাকিস্তানের প্রাইস বাংলাদেশের প্রাইস হচ্ছে 22 রুপিস, কিউবার প্রাইস হচ্ছে 19 টাকা, ইতালিতে 14, নেপালে 34, আফগানিস্তান 36, শ্রীলঙ্কা 34, and India, our country controlled by our central government, Modi sarkar, যেখানে 84। আনবিলিভেবল। ভাবা যায় এটা ভাবা যায়। কাঁধে হাতে আমরা আমাদের দেশটাকে তুলে দিয়েছি, এরকম ভাবে বেড়েছে, কাদেরকে আমরা সরকার চালাতে দিয়েছি। ঠিক, একদম ঠিক বলেছে। আমি আরেকটা পয়েন্টে একটু বলতে চাইবো, যেটা মানে আমি সালিমের কাছে যাব। সালিমের কাছে প্রশ্নগুলো যেগুলো আমি লোকেশ ভাইয়ের কাছ থেকে জানলাম, তোমাকে আমি চট জলদি একটু প্রশ্নগুলো রিমাইন্ড করে দেই, যে লকডাউন কি হতকারিতার সিদ্ধান্ত বলে তোমার মনে হয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার কাছে, লোন নয় ইকোনমি বুস্টিং দরকার, কারণ লোন দিলে কেন্দ্রীয় সরকার বলেছে লোন দেবো, কিন্তু লোন দিলে তো সেটাকে ফেরত দিতে হবে বিজনেসম্যানদেরকে, আর এই সময় দাঁড়িয়ে সেটা যদি ফেরত দিতেও হয় তাহলে কিন্তু এখন বিজনেস নেই। আজকে জার্মানি, আজকে ইটালি, তারা কিন্তু সবাইকে ইকোনমি দিয়েছে, টাকা দিয়েছে হ্যান্ড টু হ্যান্ড, ইন্ডিয়া সেটা দিচ্ছে না। তো লোন নয় ইকোনমি বুস্টিং দরকার কি তোমার মনে হয়? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললো, পেট্রোল ডিজেলের দাম এরকম ভাবে আকাশ পাচ্ছে, তার জন্য আজকে দ্রব্য মূল্যের যেটা নেসেসিটি মানুষের খাবার, সেই খাবারের দাম কিন্তু আজকে আকাশ ছোঁয়া হয়ে গেছে, কেউ ছুতে পারছে না খাবারের দাম, শুধুমাত্র পেট্রোল ডিজেলের দামের জন্য, কারণ ট্রান্সপোর্ট রেট বেড়ে গেছে। তো সেটাই তো কেন্দ্রীয় সরকারের হাতে। আমি কোনো সরকারকে কিন্তু কটাক্ষ করছি না, কিন্তু এইটা একটা ভারতবর্ষের সরকারকে এটা বোঝা উচিত আজকে দাঁড়িয়ে, যে এটা যদি না করি তাহলে কিন্তু মানুষ খুব আজকে ক্ষতিগ্রস্ত হবে। কি মনে হয় সালিম লস্করের? একদম ঠিক। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছেন না, যে মানে হঠকারিতার সিদ্ধান্ত কিনা, হ্যাঁ একদম ঠিক, এটা ঠিক আছে, সব দেশ করছে, আমাদেরও করতে হবে, ভাইটাল ছিল, ঠিক কথা, কিন্তু সেটাকে প্ল্যানিং করে করা উচিত ছিল। মোদী সরকার না প্ল্যান করে, আমেরিকার প্রেসিডেন্ট উনি ট্রাম্পকে নিয়ে মানে হইচই করলো, মানে এক মাস আগে থেকে যেটা করা মানে উচিত ছিল, যে মানে আমাদের এই যে মানে পাশের দেশগুলোতে হচ্ছে, প্রত্যেকটা দেশ কম বেশি হচ্ছে, তাহলে আমাদের দেশেও আসবে, এটা গ্যারান্টি, এবং সেটাকে বলেছে। তার সত্ত্বেও আমাদের মোদী সরকার কি করলো, ট্রাম্পকে আনার জন্য ব্যস্ত থাকার জন্য আমাদের লকডাউনটা করলো না, যার কারণে ঠিক সময় করা উচিত ছিল কিন্তু করলো না, দেরি করলো, এবং দেরি করলো যখনই তখন লোক আস্তে আস্তে করে মারা যেতে শুরু করলো, এবং মারা যাচ্ছে বলে হুটহাট সিদ্ধান্ত করলো, তার ফলে আরো লোক মানে বেশি ভাবে মারা গেল। যেমন বলি, যারা বিদেশ থেকে ফিরেছে আর কি, তাদের উচিত ছিল হয় ওই দেশের লোকের সঙ্গে কথা বলে, যারা ওই দেশের মাথা আছে ওদের সঙ্গে কথা বলা উচিত ছিল, কোনো প্রোটেকশন জায়গা রাখা উচিত ছিল, এটা করা উচিত ছিল। এবং তা না করে এটাও করা যেত যে সরাসরি বিদেশ থেকে যারা আসছে, সেটা কেউ যদি তাদের টাকা থাকে নিজের খরচা আসুক, সেটা কিন্তু কেন্দ্র সরকার নিজে পে করলো,
ওদেরকে নিয়ে এলো, নিয়ে এসে বাড়িতে ছেড়ে দিল। উচিত ছিল ওখান থেকে প্লেন থেকে আনা সোজা মানে কোয়ারেন্টাইন সেন্টার, হোম কোয়ারেন্টাইন নয়, কোয়ারেন্টাইন সেন্টার রাখা উচিত ছিল। ওখানে চেক আপ হবে, সমস্ত কিছু মেডিকেল টেস্ট হবে, ও যদি নেগেটিভ হয় ও বাড়ি যাবে। সেটা কিন্তু মোদী সরকার করেনি, যার ফলে বিদেশ থেকে যারা এলো ওদের মাধ্যমে কিন্তু আমাদের দেশে করোনা ঢুকলো। ইনফ্যাক্ট করোনা নিয়ে যে এই যে সমালোচনা হলো গুজরাটে, যেখানে ট্রাম্প এলো আর কি, সেখানে করোনা আবহে মানে কি বলবো কোটি কোটি লোক ওখানে একসঙ্গে করা হয়েছে। ইনফ্যাক্ট ওখানে তো প্রচুর লোক মারা গেছে, আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবগত আছেন এই ব্যাপারটা। আমার থেকে আপনারা অনেকটাই জানবেন এই বিষয়টা। একদম না, তুমি একদম ঠিক বলেছো। তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, যে এই যে পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, তাই জন্য দ্রব্যমূল্য এতটা বেড়ে যাচ্ছে, এটা কি বলছো? এটা দেখুন, বিশ্ব বাজারে কিন্তু তেলের মান অনেকটা নিম্নমুখী, সেখানে আমাদের ভারতবর্ষে ঊর্ধ্বমুখী। আমাদের ভারতবর্ষে সেঞ্চুরি করতে চলে গেছে, মানে 100 টাকা প্রায় ছুঁই অবস্থা। এবার যেহেতু আর মানে বিশ্বের বাজারে কোনোদিন কেউ শোনেনি যে পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি হয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর মোদী সরকার জানি না, সবসময় 10 টাকা লেস থাকে ডিজেলের, 10 টাকা কম থাকে, কিন্তু মোদী সরকারের পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি। দুর্ভাগ্যজনক ব্যাপার। ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী জানি না, হ্যাঁ মানে এটা ভাবা উচিত ছিল যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম দেখলাম যে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম বেশি। এটা মানে মোদী সরকার আজকে আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের বয়স হলো 75 মান্থস। আর একটা জিনিস তুমি মানে লক্ষ্য করে দেখো, পেট্রোল 75 আপ, ডিজেল 75 আপ, আর আমাদের ডলারও 75 আপ। আমাদের সরকারের 75 মান্থস, 75 মান্থস দামি পয়েন্ট বলেছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন সালিমকে জিজ্ঞাসা করব, সত্যিকারে কি মনে হয় যে এই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে জিএসটিটাকে একটু রিল্যাক্স করা উচিত? কারণ জিএসটি যদি রিল্যাক্স না হয় তাহলে অনেক ব্যবসা শেষ হয়ে যাবে। একদম 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 2000% করা উচিত। হ্যাঁ, জিএসটিটা কমানো তো একদম 100% উচিত ছিল, এবং জিএসটিটা কিছু ভাগ করে দেওয়া উচিত ছিল। সেটা আর এই মুহূর্তে আমি বলছি না ডিটেলসটা, এটা ভাগ করা উচিত ছিল। যার জন্য কিন্তু মানে এই যখন টাকা কেলেঙ্কারিটা হয়, নোট বাতিলটা যখন হয়, তখন কিন্তু আপনারা তো দেখেছেন যে এর জন্য কিন্তু প্রচুর ভোগান্তি হয়েছে, জিএসটির জন্য প্রচুর ভোগান্তি হয়েছে। এইটা কিন্তু খুব সমস্যাজনক ব্যাপার হচ্ছে। এবং মোদী সরকার যেটা করেছে, প্রত্যেকটা কিন্তু সরকারের লাভ কি হয়েছে জানি না, কিন্তু নিজেদেরই লাভটা বেশি করেছে। যার জন্য অমিত শাহ সম্পত্তি দেখুন, জয় শাহ সম্পত্তি দেখুন, বিজেপির বড় বড় পার্টি অফিসগুলো দেখুন, এগুলো কিন্তু ঘটেছে। আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে এই কোভিড-19 যা মানে প্যান্ডামিক যা কন্ডিশন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেটার। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের মানে কি বলবো, এই বিজেপির মন্ত্রীগুলো কিন্তু বাড়ি ছেড়ে যায়নি, সবাই কিন্তু হোম মিনিস্টার হয়েছিল, সবাই বড় এমপি এমএলএ অনেক ছিল। না কেন আমফান ডিজাস্টারেও আমরা দেখেছি, আমফান ডিজাস্টার যখন এখানে গেছে বিভৎস, তুমি সাউথ 24 পরগনায় থাকো, সেখানে কারেন্ট ছিল না, প্রচুর গাছ পড়েছে, প্রচুর বাড়ি উড়ে গেছে, ধ্বংসের একটা সম্মুখীন হয়েছে গোটা বেঙ্গল এবং বেঙ্গলের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে। সেখানে আমরা দেখেছিলাম কিন্তু 18টা এমপি যে আছে বিজেপির, তারা কিন্তু তখন বেরিয়ে মানুষকে সাহায্য করেন। না 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 না, দেখো 18টা এমপি কথা বলতো, সন্দীপ নিশ্চয়ই কথা বলতো, বসে পড়ছে রাজনীতি করে, রাস্তায় মাঝে মাঝে বসে পড়ছে। হ্যাঁ, দিলীপ বাবু কি করছে, মাঝে মাঝে গাছ কাটার অভিনয় করলো কলকাতায়, দুর্ভাগ্যজনক ব্যাপার। হ্যাঁ, ওরা যখন বেরোচ্ছে দেখবেন গাড়িতে বা এতে করে কোনো খাবার টাবার যাচ্ছে না। লোকের কিভাবে এই পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা তোলা যায় সেটা কিন্তু চেষ্টা করছে, বাট লোকেশ ভাই একটা কিছু বলতে চাইছিল এটা নিয়ে। লোকেশ ভাই বলছিলেন যেটা তুমি ফার্স্টে বললে সন্দীপ, জিএসটি, যে জিএসটি কি এই বর্তমান বাজারে চালু করা উচিত? তো আমি বললাম বর্তমান বাজারে কেন না, প্রথম থেকেই
কারণ হচ্ছে একটা জিনিস আমি বলে রাখি, যেই দিন থেকে জিএসটি স্টার্ট হয়েছে সেই দিন থেকে আমাদের ভারতবর্ষের ল্যান্ড পারচেজ, ফ্ল্যাট পারচেজ, ফ্ল্যাট রেজিস্ট্রি মানে রেজিস্ট্রির ভাবটা সারা ভারতবর্ষ মিলিয়ে 38.79% কমে গেছে। তার কারণ হচ্ছে ফ্ল্যাটের উপর 18% জিএসটি, রাইট। আর সবথেকে তো এই হচ্ছে একটা বিশেষ কারণ। এছাড়াও বিভিন্ন জিনিসের কেনার পক্ষে একরকম জিএসটি, জিনিসটা বিক্রি করার জন্য আর এক রকম জিএসটি। আমি চায়না থেকে মালটা ইম্পোর্ট করব 10 টাকা জিএসটি দিয়ে, আর আমি এক্সপোর্ট করার সময় আমি 2 টাকা জিএসটি পাবো, তাহলে আমার ভারতের টাকাটা বাইরে আমি দিয়ে দিচ্ছি। রাইট। এই জন্য এটা আজকের বলে নয়, আজকে তো কোনো রকম ভাবেই সম্ভব নয় এই জিএসটিটাকে মেনটেন করা। তো আগেও এটা আমরা করতে পারি। আর তুমি আর একটা কথা বলছিলে আমাদের দেশের কিছু হাফ প্যান্টের কথা, আমফানে যারা বেরোয়নি, দেখো এরা একটা জায়গাতেই বেরোবে, এদের লাস্ট একটা খুব ভালো বক্তব্য আমি শুনেছিলাম, খুব ভালো লেগেছিল কথাটা শুনে। তখন বেশি না, ওদের 2টো হাফ প্যান্ট ছিল, এখন ওদের বেড়েছে না, ওই একই আছে। তো তারা তখন বলেছিল যখন আমাদের পুলওয়ামা হামলা হয় কাশ্মীরে, তখন তারা খুব বুক চাপড়িয়ে বলেছিল আমরা বর্ডারে যাব, গিয়ে লড়াই করব, তাতে মরতলে মরবো, পাকিস্তানে ঢুকে আমরা যুদ্ধ করব। তখন তাদের বসেরও 56 ইঞ্চি, তাদেরও 56 ইঞ্চি। আজকে ল্যাসটা পুরো গুটিয়ে গেল কেন? আজকে চায় না তো। তার কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ করলে হিন্দু মুসলিম নিয়ে ভারতবর্ষের ভেতরে রাজনীতি করে ভোট ব্যাংক বানাতে পারবে, যেটা চায়নাতে হবে না, আর ভোট রিসেন্টও নেই। এইটার একটা দ্বিতীয় কারণ। আর একটা পয়েন্ট আমি বলছি, পুলওয়ামা হামলার পর যখন আমাদের প্রধানমন্ত্রী মৃতদের শ্রদ্ধাঞ্জলি জানালো অন ক্যামেরা, অন প্রেস, কত কিছু সব ভারতবর্ষের লোক লাইভ দেখতে পাচ্ছে, কিন্তু এই সময় সে কখন শ্রদ্ধা জানালো আমরা টেরও পেলাম না। অভিনন্দনকে যখন ওখানে আটকে রাখা হতো, তারপরে অভিনন্দনের আটকে রাখা হলো, তখন ওদের ওখানে আমাদের রাষ্ট্রপুঞ্জতে প্রচুর চাপ দেওয়া হয়েছিল, যেইটা আজকের এখন অব্দি কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে নয়। ওদের রাষ্ট্রদূতকে, পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছিল, ওদের রাষ্ট্রদূতকে আমাদের জরুরি ঘোষণা অব্দি করা হয়েছিল যুদ্ধে, কিংবা এক প্রকার থ্রেটলিংও করা হয়েছিল, যেটা চায়নার ক্ষেত্রে এখন অব্দি হয়নি। অভিনন্দন ফেরার সময় সারা ভারত জুড়ে ক্যামেরা ছড়াছড়ি, সারা ভারতবর্ষের লাইভে দেখছে। একটা অভিনন্দন, আমি কিন্তু অভিনন্দনের আশাটাকে অবশ্যই এক্সপেক্ট করি, ওইরকম একটা বীর সেনা যে লাইভে আমরা দেখবো আশাটা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই চায়না যখন আমাদের 10টা সিপাহীকে আটকে রাখলো, তাদের কোনো নথি আমরা জানতে পেলাম না কেন? তাদের যখন ছাড়া হলো সেটা আমরা ঘরে বসে দেখতে পেলাম না কেন? কেন এই দুতরফা জিনিস হচ্ছে? পাকিস্তানের বেলায় হোল টিভিতে বসে হোল ভারতবাসী দেখছে, চায়নার বেলায় যাদের আটকে রেখেছিল তারা কি বীর সৈন্য নয়? তাদের সাথে এরকম দ্বিচারিতা কেন? এই জিনিসটা মোদী সরকারকে একটা বড় প্রশ্ন রাখা উচিত। খুব দামি পয়েন্ট লোকেশ ভাই বলেছে। আমি আরো একটা প্রশ্ন নিয়ে এখন যাব, যে তোমাদের দুজনের কাছেই কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমরা লিখে নিতে পারো। সেটা হচ্ছে রিসেশন, বিভিন্ন রকম সেগমেন্টে রিসেশন দেখা যাচ্ছে, তোমাদের কি মনে হয়? রিসেশন আই এম টেলিং কি রিসেশন all segments are facing a recession right now, right? So কোন সেগমেন্ট গুলো তোমাদের মনে হয় যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? মানে যে জায়গাগুলো মানে স্টার্টিং ফ্রম রিয়েল এস্টেট, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, হল ইন্ডাস্ট্রি, যে জায়গাতে মানুষের সমাগম হয়, ইভেন্ট ইন্ডাস্ট্রি, তো এগুলো কতটা রিসেশনের শিকার হচ্ছে বলে মনে হয় তোমাদের কাছে? আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমাদের দুজনের কাছে, যে নেপোটিজম এখন একটা, সবাই বলছে, কিছুদিন আগে আমরা একজন বিখ্যাত অভিনেতাকে হারিয়েছি, সুশান্ত সিং রাজপুত, আমাদের মানে খুব কাছের এবং খুব বড় মাপের একজন অভিনেতা ছেড়ে চলে গেছে আমাদেরকে। তারপরেই দেখলাম কিছু মানুষ দল বেঁধে সবাই জাজমেন্টাল হয়ে গেল, সবাই বলছে যে ও এই কারণে হয়েছে, ওকে এ মেরে দিয়েছে, ওকে ওই মেরে দিয়েছে। তাই নিয়ে আমাদের টালিগঞ্জেও ঝড় উঠেছে, সেটা সবাই জানি। স্বনামধন্য অভিনেত্রী অনেক কথা বলেছে, সেটা সবাই আমরা জানি। তো এই কথাতে আমার একটা বক্তব্য তোমাদের দুজনের কাছে, প্রশ্ন, যে কোন ইন্ডাস্ট্রিতে নেপোটিজম? কেউ যদি কাউকে চেনে তাহলে তো সে তাকেই কাজে নেই। তো আমার তো মনে হয়
বা রিলেশনশিপের ভিত্তিতেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কাজ হয়। তো সেটাকে যদি এখন লোকেরা বলে নেপোটিজম, পার্শিয়ালিটি, তো সেটাকে নিয়ে তোমরা কি বলবে? দেখো একটা ছোট্ট বলি, এটা সুশান্ত সিং, এটা খুব একটা দুঃখজনক মানে ঘটনা। আমি আমার অন্তঃস্থল থেকে ওকে শ্রদ্ধা জানাই, ও অনেকেরই প্রিয়জন ছিল। একটা জিনিস মাথায় রাখবে, যেটা আমি প্রথমে বলতে চাইছি, তোমার পাশের বাড়ির একজন কাকু, বয়স্ক কাকু মারা গেছে, যেই বয়স্ক কাকুর সাথে তোমার দিনের পর দিন ঝগড়া, মুখ দেখা দেখি ছিল না সেই কাকুর সাথে, তোমার প্রতিদিন তোমার কাকুর সাথে মানে সকাল বিকেল ঝগড়া, কিন্তু মারা যাওয়ার পর না 100% মানে যারা ঝগড়া করতে প্রতিনিয়ত তারাই বলবে ইস রে কি ভালো মানুষ ছিল, চলে গেল। এটা কিন্তু আমাদের একটা কালচারিজমের মধ্যে পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপারটা। যখন সুশান্তের ওপর, এইটা তো এমন না যে সুশান্ত সিং মারা গেলেন এবং পরের দিনই যারা যারা এখন গসিপ করছেন তারা জানতে পেরে গেলেন যে কি হয়েছিল সুশান্তের সাথে, তা মারা যাওয়ার আগে তারা মুখটা খুলে জিনিসটাকে সলভ আউট করলো না কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আজকে যারা যারা বলছে এই কারণে মারা গেছে, কারুর নাম বলছে, যখন সুশান্ত সিং বেঁচে ছিল তখন সুশান্ত সিং কে নিয়ে তারা এই জিনিসটা করলো না কেন? অন প্রেস করতো কি তখন লাইভ করতো, তখন সোশ্যাল মিডিয়ায় বলতো। একটা মানুষ মারা গেছে, জীবনটা হারিয়ে গেছে, তখন তার নামে এইসব গসিপ করে তাকে নিয়ে বিভিন্ন লোককে টেনে গসিপ করাটা আমি মনে করি না এটা ঠিক। তবে এইটাও আমি সমর্থন করি না যে কেউ যেন এইভাবে না মারা যায়। আর এইটা অবশ্যই তুমি যেটা বলে ঠিকই কথা। দেখো যেরকম সন্দীপ, আমি তোমাকে ভালোবাসি, আমার যদি কোনো ফ্রেন্ড কিংবা আমার যদি কোনো পরিচিত লোক যদি কোনো ফিল্ম কিংবা এই টাইপ কিছু করে, আমি 100-2000% ফার্স্ট রেকমেন্ডেশন তোমারই দেব। তো ইটস আ ফ্যাক্ট। এটা আমার ক্ষেত্রেও আমার তরফ থেকে তোমার জন্য থাকবে এই ব্যাপারটা। এটা আমার তরফ থেকেও তোমার জন্য সেমই ব্যাপার হবে। ইন্ডাস্ট্রি বলে সব এতেই এটা সমান থাকে। এটা একদম ফ্যাক্ট। এটাকে নিয়ে অত সন্দীপ দ্বিতীয় আরেকটা কথা তখন বলতে গেছিলাম, বলতে কথাটা আমার হয়ে গেছিল। 2014 আগে 10 বছর সরকার চালিয়েছিলেন কংগ্রেসের মনমোহন সিং। সেই 10 বছরে, এটা খুব দুঃখের কথা, সেই 10 বছরে 171 সোলজার্স মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন 171 জন, যেটা খুব দেশের কাছে খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। কিন্তু আরেকটু বড় একটা লজ্জাজনক কথা বলছি, আমাদের এখনকার সিএম প্রাইম মিনিস্টার মোদী সাহেব, যিনি কথায় কথায় নিজের 56 ইঞ্চি দেখিয়ে দেয়, পাকিস্তানকে সেট দেয়, সার্জিক্যাল স্ট্রাইক করে, এত কিছু করে, কিন্তু আজকে তার মাত্র 6 বছরে আমাদের ভারতবর্ষের 20 সেনা মারা গেছে। 1867 1867 জন। উই ক্যান্ট ইমাজিন দ্যাট। তাহলে উনি আমাদের দেশকে কোন দিক থেকে নিরাপদ রাখতে পারছে? ওনার একটাই কাজ, দেশের মধ্যে বিভাজন করিয়ে দেওয়া, দেশের মধ্যে হিন্দু মুসলিমকে লড়াই করে নিজের পকেট, নিজের ভোট ব্যাংকটাকে বাড়ানো, এটাই ওনার মেন কাজ। আর তার থেকে বড় কথা, অনেকে মনে করছেন এই হিন্দু মুসলিম লড়াই, এই জিনিসগুলো যে হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক, অ্যানা স্ট্রাইক, এগুলো ইলেকশনের টাইম করছে, এর ভেতর ভোট ব্যাংক আছে। অ্যাকচুয়ালি অনেকেই জানে না এটার মধ্যে ভোট ব্যাংকের থেকেও মানি ব্যাংক আছে। আপনি একটা জিনিস দেখবেন, যখনই কেউ পালানোর চিন্তা ভাবনা করে দেশ ছেড়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে, নয় তার 1 মাস আগে আর নয় তার 1 মাস পর এই টাইপের কোন একটা জিনিস হবে। আজকে ওরা 3টা জিনিস করলো, 3টা জিনিসই আনসাকসেসফুল। আমরা কি করে তাকে মেনে নেব? ফার্স্ট, উনি বললেন নোটবন্দি করো, সবকা অ্যাকাউন্ট মে 10 লাখ মিলেগা। বাবা, আমি তো জানি না আমার অ্যাকাউন্টে বোধহয় কোনো প্রবলেম আছে, ঢোকেনি, কিংবা হতেই পারে আমি বিরোধিতা করতে পারে তো আমাকে দেয়নি। কিন্তু আমার 10 লাখ 15 লাখ ছিল বোধহয় ব্যাপারটা, 15 লাখ। হ্যাঁ 15 লাখ। তো আমার আশেপাশে যারা বিজেপি ভাইরা করে, আমি তো মনে হয় না তারা পেয়েছে কিনা, পেলে তো তাদের উন্নতি হতো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তারাই এসে আবার দুঃখ করছে যে দাদা খুব অবস্থা খারাপ যাচ্ছে, পুরো দেশের ইকোনমিটাকে শেষ করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন জানো মানুষ কি অপেক্ষায় বসে আছে, কখন আমাদের বাংলার সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 হাত বাড়িয়ে বলবে তোমরা সবাই ফিরে আসো, তোমরা সবাই আসো। আমি বলছি ম্যাক্সিমাম বিজেপি কর্মীরা সব চলে আসে, তারা এখন অপেক্ষায় বসে আছে। তারাও মন থেকে এই ডিজাস্টারটাকে মেনে নিতে পারছে না, তার কারণ তারা কিন্তু অশিক্ষিত নয়, তারাও শিক্ষিত। আজকে অপ্রয়োজনীয়, আমি এখন আমার পুজোয় বসবো তখন আমি জয় শ্রীরামের পুজো করবো, যখন আমি মসজিদে যাবো তখন আমি আল্লাহর নাম করবো, এটাই আমরা শিক্ষা পেয়ে এসেছি।
আমি রাস্তায় দাঁড়িয়ে মিছিলে হাঁটবো, আমি রাস্তায় দাঁড়িয়ে আমি মাঠে ফুটবল খেলতে নামবো, আমি কোনো জায়গায় ঘুরতে যাব, তখন আমি জয় শ্রীরাম বলবো, তখন আমি আল্লাহ আল্লাহ বলবো। হোয়াট ইজ দিস? একদম তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে রিসেশন বহু সেগমেন্টে কিন্তু রিসেশন হয়েছে আমরা জানি। সালিম ভাই বোধহয় কোনো কারণে নেটওয়ার্কের জন্য বিচ্ছিন্ন হয়েছে, আমি তোমাকে দিয়ে জিজ্ঞাসা করছি ওই জন্য তোমাকে, যে রিসেশন কত, তোমার কি মনে হয় হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, দেন আমাদের যেটাকে বলা হয় রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, এইগুলো তো পুরোপুরি একটা ধাক্কার সম্মুখীন হয়ে গেছে রিসেশন। কারণ এই করোনা প্যান্ডামিক লকডাউনে কিন্তু তারা সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট এফেক্ট হয়েছে। তোমার কি মনে হয় যে এরা কিভাবে একটা মানে ওভারকাম করতে পারবে এই সিনারিওটাকে, কি মনে হয়? দেখো, ওভারকাম তো করতেই হবে ভারতবাসীকে, বাংলাবাসীকে, কিন্তু যেইভাবে জিনিসটা চলছে, যেইভাবে এরা জিনিসটাকে পরিচালনা করতে চাইছে, সেইভাবে 100 কেন 200% এই জিনিসে করতে পারবে না রিকভারি। তার কারণ মুভমেন্টটাই ভুল সেন্ট্রাল গভর্নমেন্টের। এই যে মুভমেন্টটা তাদের, এই যে ডিসিশন গুলো, এই ডিসিশনটা ভুল। আমি তো মনে করি আজকে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে কোনো ডিসিশন নেওয়ার আগে বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন পলিটিশিয়ানবিদ এদের সাথে বসা উচিত, বসে ডিসিশন গুলো নেওয়া উচিত। না, ইভেন আমার মনে হয় এখন সমস্ত ইকোনমিস্টরা বলছে কিন্তু কথাটা যে আমাদেরকে পারচেসিং পাওয়ার বাড়াতে হবে। পারচেসিং পাওয়ার কিভাবে বাড়বে? যদি মানুষের হাতে টাকা থাকে। তো মানুষের হাতে টাকা নেই, যদি এখন সরকার মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কিভাবে হবে? একদমই তুমি ঠিক কথা বলেছো। আরেকটা প্রশ্ন তোমার কাছে, খুব মানে ভাইটাল প্রশ্ন, যেটা আমি মনে করি এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট বলে, যে এই করোনা প্যান্ডামিকের পরে আমফান হলো, এখন একটা আমরা শুনতে পাচ্ছি লিউকাস মানে পঙ্গপাল খেতে নাকি ঢুকে যাচ্ছে। সেই পঙ্গপালের জন্য মানে বেঙ্গলে বোধহয় এখন অব্দি ঢোকেনি পুরোপুরি, মহারাষ্ট্রে এসেছে। তো সেটার জন্য তুমি কি বলবে যে কি কি করা উচিত বা কিভাবে সেটার থেকে মানুষ নিজেদের খেতি বাড়ি বাঁচবে? কারণ একেই পেট্রোল ডিজেলের দাম এত বাড়ার ফলে মানে দ্রব্যমূল্যের দাম এই জায়গায় পৌঁছে গেছে। এরপর যদি পঙ্গপাল এসে ক্ষেতটাকে নষ্ট করে দেয় তাহলে তো মানে মহামারীর উপক্রম এসে যাবে, প্রত্যেকের বাড়িতেই আর কোনো হাঁড়ি চলবে না। তো কি মনে হয় তোমার? দেখো, যেটা বলার হচ্ছে, আমরা কেউ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে পারবো, প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের কারণ নেই। তো আমাদের সবার আগে করতে হবে কি, আমাদের সেফ সাইড, যে ঝড়টা আসতে চলেছে আমরা যতটা পারবো সেফ আমাদের নিজেদের রাখার চেষ্টা করব। এবং এখন থেকেই প্ল্যানিং, কি প্ল্যানিং, যে যেই জিনিসটা আমার ক্ষতি হবে সেই ক্ষতিটা যদি আমি উইদিন ফিউ মিনিটস, মানে যতটা কম সময়ে আমি যদি রিকভারি করতে পারি, তাহলে হয়তো আমার সেই জায়গাটা বাঁচতে পারি। আপনি হয়তো দেখেছেন বহু গাছ আমফানে পড়ে যাওয়ার পর আমাদের মেয়র মিস্টার ববি হাকিম উনি কিন্তু রিপ্লাই, এবং সেই গাছগুলো আবার বেঁচে আসে। তো এইটা টাইমিং এর মধ্যে, আজকে টাইমিং এর মধ্যে সরকারের লোক রাস্তায় নেমে কাজগুলো করেছিল বলেই কিন্তু সম্ভব হয়েছে। তো সেই জায়গাটা দেখুন, এইটা কিন্তু কোনো পলিটিক্যাল ডেস্ট্রয় নয় যে তৃণমূল পার্টির ডেস্ট্রয় হয়েছে, সিপিএম পার্টির ডেস্ট্রয় হয়েছে, এটা বাংলার ডেস্ট্রয়। তো যেরকম আমি আশা করি নামতে হবে রাস্তায়, আজকে আমি রাস্তায় দেখেছি সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, তোমার বক্তব্য যে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে সবার হাতে হাত রেখে। পলিটিক্স এখন রাজনীতির সময় নয়। এখন যারা বিরোধিতা করছেন তাদেরকে বলবো যে রাজনীতি করে বিরোধিতা করবেন না, এখন সবাই সবার পাশে দাঁড়ান। এটা তোমার মত, একদম তুমি ঠিক পয়েন্ট বলেছো। আরেকটা তোমার কাছে প্রশ্ন করব লোকেশ ভাই, যে তোমার কি মনে হয় এই সময় দাঁড়িয়ে সবার মাথার মধ্যে কিন্তু এন্টারপ্রেনারশিপ বা মাল্টিটাস্কিং কি থাকবে? মানে আমি বলতে চাইছি যে আমার একটা ব্যবসা আছে বা হোয়াট এভার, আমার একটা সাইডে নেসেসিটি কোনো বিজনেস আরেকটা সাইডে থাকলো, সাপোজ কারোর একটা মুদিখানা থাকলো যেটা হচ্ছে নেসেসিটি আইটেম, কারোর একটা মানে ফুড আইটেমের কোনো দোকান রইলো, গ্রসারি শপ রইলো, কারোর একটা মেডিসিনের দোকান রইলো, যেটা আমাদের নেসেসিটি, যেটা বাহ্যিক নেসেসিটি। তো মানুষের মাথায় কি এখন চলবে যে বিজনেসম্যান হোক, জনতা হোক, যে আমার একটা অল্টারনেটিভ কোনো নেসেসিটি গুডস এর উপরে বিজনেস করা উচিত? এই প্যান্ডেমিকটা কাটার পরে এটা কি প্রত্যেকের মাথায় খেলা উচিত বলে তোমার মনে হয় লোকেশ ভাই? যাতে 100%
যা ইকোনমিক কন্ডিশন আছে, আমি তো মনে করি তোমার কথা আছে অনেকটাই নরবর হয়ে আছে সেই প্রফেশনাল নরবরি, এবং আমাদের মতন লক্ষ লক্ষ কোটি কোটি লোকের হচ্ছে কেন আজকে আমফান গেল, চাষি শেষ, আবার কালকে আর একটা ঝড় আসবে, তারা কি করবে? তারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় কোনো কিছু ভেবে না রাখে, তারা খাবে কি করে? আমি জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে হাত তুলে দেবে তাদের খাবার ব্যবস্থা করে, কিন্তু তাতে তো সবকিছু চলে নয়, সব সমস্যা তাদের সলভ হয় না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একদম 100% অল্টারনেটিভ কিছু, যাদের অসুবিধা সত্যি হচ্ছে এবং যাদের হচ্ছে না, মানে তাদের কথাই বলছি, যাদের সত্যি অসুবিধা হচ্ছে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করাটা তাদের উচিত। দেখো সব থেকে বড় কথা, আমি আমার পরিবারকে চালাবো, আমি আমার পরিবারকে বাঁচাতে গেলে সে আমি হিন্দু হই মুসলিম আমি যেই ধর্মই হই, মানুষের কর্মই হচ্ছে মানুষের মূল ধর্ম, কর্মের থেকে বড় ধর্ম হয় না। কিভাবে এটা আমার থেকে বেশি কেউ জানে না, আমার সংসার কিভাবে মেনটেন হবে। তো আমার সংসারকে মেনটেন করতে গিয়ে একটা কেন, যদি দুটো ব্যবসা করেও আমি যদি না ফুলফিল করতে পারি, 5টা হলেও আমাকে করতে হবে। দামি পয়েন্ট। খুব দামি পয়েন্ট বলেছে লোকেশ ভাই, যে যদি সংসার টানার জন্য যদি একটা কেন, যদি 5টা ব্যবসাও যদি করতে হয় আমাদেরকে সেটা করতে হবে, খিদেটা রাখতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। খুব ভালো পয়েন্ট বলেছে লোকেশ ভাই। আমি আরেকটা পয়েন্টে যাব, যে আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ ফেজে, মানে যেটাকে বলা হয়েছে লাস্ট ফেজে এসে গেছি, যেটাকে আমরা বলি রিল্যাক্সিং ফেজ। অনেক গুরু গম্ভীর আলোচনা হয়েছে, এবারে আমরা একটু আড্ডা মারার ইয়েতে আসবো, যে আমরা একটু আড্ডা মারবো। এবং করোনা লকডাউন আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, আমাকে একটা ভালো হোস্ট বানিয়ে দিয়েছে, এত সুন্দর একটা অনুষ্ঠান করছি, ভালো রান্না করতে পারছি, কাপড় কাচতে পারছি, বাসন মাজতে পারছি। ইনফ্যাক্ট আমি আমার যে হাউস মেড, যে বাড়ির যে কাজের লোক যাদেরকে আমরা বলি, তাদের যে কতটা ইম্পর্টেন্স আমাকে কিন্তু করোনা ভাইরাসের এই লকডাউন বুঝিয়ে দিয়ে গেছে। এখন আমরা আনলক ফেজে আছি, তাদের যে কতটা মানে বলে না দরকারে বোঝা যায়, যে ক্রাইসিসে বোঝা যায় একজনের অভাবটা কি, অভাবে বোঝা যায় যে মানুষের কতটা ইম্পর্টেন্স ছিল নিজের লাইফে। তো সেটা আমরা বুঝতে পেরেছি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, উই হ্যাভ অল লার্ন হাউ টু রেসপেক্ট ইচ আদার, হাউ টু রেসপেক্ট অল দ্য হিউম্যান বিংস। আজকে যে কাজের লোকটা আমার বাড়িতে কাজ করছে, সেও কিন্তু কাজের লোক, আমিও কিন্তু কারোর আন্ডারে কাজ করছি। যে সব থেকে উপরে আছে, যে বিজনেসম্যান, সেও কিন্তু পাবলিকের জন্য কাজ করছে। তো সবাই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ফিল সবাই কিন্তু একটা সার্ভেন্ট, কেউ উপরের তলার কেউ নিচের তলার, ওই ফ্লোরটা আলাদা, কিন্তু আলটিমেটলি কিন্তু সবার প্রফেশন এক। তো সবাইকে সবার পাশে কিন্তু দাঁড়াতে হবে এবং সবাইকে রেসপেক্ট করতে হবে মানুষকে। যদি মানুষকে না রেসপেক্ট করতে পারেন এই সময় দাঁড়িয়ে, তাহলে করোনার মতো কিন্তু অনেক প্যান্ডেমিক আরো আসবে এবং মানুষ জাতি কিন্তু একটা ধ্বংসের সম্মুখীন হবে। তো মানুষকে এই জিনিসগুলোকে বুঝতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি নেচারকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, খুব ভালোভাবে ফিল করতে পেরেছি। নেচার অনেকটা পিউরিফাইড হয়ে গেছিল ওই লকডাউনের ফেজে। আমি দেখেছি আমাদের সাউথ কলকাতার আমার ফ্ল্যাটে এখানে কোকিল ডাকছে, হ্যাঁ কোকিল ডাকছে, দেন এসপিএম লেভেল, যেটা হাওয়াতে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, যেটা পলিউশন লেভেল, সেটা কমে গেছিল। ইভেন আমি দেখেছি গঙ্গার জল পবিত্র হয়ে গেছে। তো এগুলো আমার দেখা। তো তুমি বলো যে এই লকডাউন ফেজ, এখন আমরা আনলকে আছি, কিন্তু এই লকডাউন ফেজে তুমি দুটো জিনিস যেটা শিখতে পেরেছো বা তোমাকে যেটা শিখিয়ে দিয়ে গেছে এই লকডাউন, দুটো জিনিস বলো লোকেশ ভাই। ফার্স্টেই বললাম যেটা তুমি বলেছিলে কি কাজ করে সেই নিয়ে, বিবেকানন্দের একটা কথা আমি বলছি, ওমকে খুঁজিছ কথা খুঁজিছ ঈশ্বর। হ্যালো, একদম শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। সম্মুখে কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একদম রামকৃষ্ণদেব বলেছিলেন যত্র জীব তত্র শিব। দামি পয়েন্ট। সবার প্রথম আমাদের মানুষ হতে হবে, মানযুক্ত হুঁশ, এই দুটো জিনিস নিয়ে মানুষ। একদম মানুষের একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হচ্ছে হিউম্যানিটি, হিউম্যানিজম। রাইট, একদম ঠিক। আজকে তুমি একদম একটু বলে নি, বলো। 2000 বছর আগে যখন আমাদের স্বামীজি মানে বিবেকানন্দজি যখন চিকাগো সম্মেলনে গেছিলেন, তো বহু দেশের মুনি ঋষিরা ওখানে ছিলেন।
তো সবার বক্তব্য হয়ে যাওয়ার পরে মানে প্রায় একটা এন্ড অফ দি শো, প্রায় একদম এন্ড অফ দি শো স্বামীজিকে কিছু বক্তব্য রাখার জন্য বলা হয়েছিল। তো সেই সময় স্বামীজি স্টেজে উঠে ফার্স্ট কথা বলেছিল, সুধারক চাই, সুধারক। এই কথাটি শুনে উপস্থিত ওই সবাই যত লোক ছিল প্রত্যেকটা লোকই নিজের হাত তুলে দিয়েছিল, কেন সুধারক তো সবাই হতে চায়। তখন স্বামীজি কথাটিকে কেটে আবার বললেন, আমার কথাটা পুরো হয়নি, আমার কথাটা হচ্ছে ওয়ান্টেড রিফর্মার হু ক্যান রিফর্ম হিম, শুদ্ধক চাই যে আগে নিজেকে শুধরাতে পারি। এই কথাটি শুনে কিন্তু আবার হাতগুলো নেমে গেল, কেন আজকে আমরা কেউ মানুষ হতে পারিনি, আজকে আমরা প্রত্যেকে একে অপরকে শুধরানোর পেছনে গেছি, কিন্তু নিজেকে আগে শুধরালে যে সে সমস্যাটা মিটে যায় সেই দৌড়ে সেই রাস্তায় কিন্তু আমরা এখনো যাই। তো সবার আগে যদি আমরা এইটা করতে পারি, তাহলে তুমি যেটা বলেছিলে আজকে কোম্পানির মালিক আর আমার বাড়ির কাজের যে দিদি ভাই আছেন তার মধ্যে কিন্তু আমরা কোনো পার্থক্য দেখব। দামি পয়েন্ট, খুব দামি পয়েন্ট একটা বলেছে লোকেশ ভাই এখানে, যে এটা মানে সত্যি শিক্ষা নেওয়ার মতো ব্যাপার। তো আমার অনুষ্ঠান প্রায় শেষের মুখে, আমি বিশ্বাস করি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আমার মনে পড়ছে, যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো আমাদেরকে হয়তো এই জিনিসটা একটু মনে করিয়ে দেওয়ার জন্যই করোনা প্যান্ডেমিক এসে গেছিল, আর আমরা এখন একটু সেলফ রিয়েলাইজ করতে পেরেছি অনেক কিছু এই লকডাউনের পিরিয়ডে। আর এখন লকডাউন নেই, এখন আমি সবাইকে বলবো যে আপনারা প্লিজ ইগোর লড়াই ছেড়ে মানুষকে স্ট্যাটাস না শো করে টাকার অহংকারটা ভুলে গিয়ে সবার পাশে দাঁড়ান। মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, নিজের প্রতিবেশীর পেছনে পাশে দাঁড়াতে হবে। তার সাথে আমি দেখেছি বহু জায়গায় খাবার ওয়েস্ট হয়, ফুড ওয়েস্টেজ হয়, দেখেছি বাড়িতে লাস্টে খাবারটা ফেলে দিই। বহু জায়গায় কিন্তু বহু মানুষ না খেতে পেয়ে শুচ্ছে, তাদেরকে খাবার দিন, সেটা খুব বড় ব্যাপার। তাদেরকে দিন, পশু পাখি যারা আমাদের জীব জন্তু আছে তাদেরকে খাওয়ান, নৃশংসতা দেখাবেন না। কিছুদিন আগে দেখেছি কেরালে একটা প্রেগনেন্ট হাতিকে মারা হয়েছে। এগুলো প্লিজ করবেন না এই জিনিসগুলো, তাহলে না নিজেদেরকে মানুষ বলতে ঘৃণা লাগে। সেটা ঘটনা হওয়ার পরে আবার আমি দেখলাম যে আরেকটা হাতিকে ইলেকট্রিকের তার জড়িয়ে মারা হয়েছে, আমি নিউজে দেখেছি। তো এগুলো প্লিজ করবেন না, প্লিজ। মানুষ যদি এগুলো শুনেও না বুঝতে পারে তাহলে আমার আর কিছু বলার নেই। এরকম করোনা প্যান্ডেমিক কিন্তু বারবার আসতে থাকবে, কারণ প্রকৃতি কিন্তু রিভেঞ্জ নেবে এইভাবে, যেটা সলিউশন মানুষের কাছে থাকবে না। সব থেকে বড় ব্যাপার এটা আছে, করোনা প্যান্ডেমিকে বুঝিয়ে দিয়ে গেছে যে উই আর নট দ্য সুপিরিয়র ক্রিয়েশন অফ গড। এটা বুঝতে হবে, উই আর নট অনলি দ্য সুপিরিয়র ক্রিয়েশন অফ গড। মনে পড়ে গেল, মানুষ ভেবেছিল আমরাই সব থেকে শক্তিমান, কিন্তু সেটা নয়। এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা জীবেরও কিন্তু জায়গা আছে, তো সেটা আমরা হয়তো ভুলে গেছিলাম। একটু শ্রদ্ধা, ভালোবাসা, তাদের কথা ভাবুন, দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে সবকিছু। লোকেশ ভাই কিছু একটা বলতে চাইছিল, প্লিজ বলো। হ্যাঁ, আমার কথা মনে পড়ে গেল প্রোগ্রাম শেষের দিকে বলবো কথাটা। 2009 ডিসেম্বরের মাসে আমি স্লোগানটা এরকম শুনেছি, কিন্তু যার মুখে এই স্লোগানটা শুনে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম তার নাম হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? তুমি আমি। ঠিক আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু এই লড়াইটা তোমাকে আমাকে, সাধারণ মানুষকে, সবার লড়াই এটা। সবাইকে হাতে হাত মিলিয়ে, কাঁধ মিলিয়ে এই লড়াই লড়তে হবে। একদম, এটা একদম ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। সবাইকে সবার পাশে দাঁড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কিন্তু লড়াইটা কাঁধে কাঁধ মিলিয়ে সবার হাতে হাত রেখে লড়াইটা লড়তে হবে। একদম তুমি ঠিক বলেছো লোকেশ ভাই। আমরা অনুষ্ঠান প্রায় শেষের মুখে, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম, আমি আমার দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ দেব যে তোমাদের জন্যই আমাদের অনুষ্ঠানটা এরকম ভালো হয়েছে। এবং একটা বিভৎসভাবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, আজকে সন্ধ্যা ছিল, ইনফ্যাক্ট ওটার জন্য লোকেশ ভাই আর আমাদের সেশনটা একটু লেট হয়ে গেছিল।
তো আজকে অনেক রাত হয়ে গেছে, রাতে আমাদের শো, কিন্তু আমাদের আজকে প্ল্যানিং ছিল আমরা ইভিনিং থেকে করব, কিন্তু রাত হয়ে গেছে, তো সেটা আমাদের কিছু করার নেই। তার জন্য সালিম লস্কর যিনি ছিলেন আরেকজন আমার গেস্ট, তিনি হয়তো নেটওয়ার্কের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছেন, নেটওয়ার্কের ইস্যুর জন্য। আমি লোকেশ ভাই, লোকেশ মুখার্জিকে এবং সালিম লস্কর, আজকে আমার শোতে একটাই বক্তব্য, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একদম মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আজকে হিন্দু মুসলমানের যে ঐক্যমঞ্চটা করছে লোকেশ ভাই, এটাও কিন্তু একই দিক তুলে ধরে যে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আজকে সালিম লস্কর এসেছে আমার শোতে, আমি তাকে অনেক অসংখ্য ধন্যবাদ দেব। আমি লোকেশ ভাইকে অনেক ধন্যবাদ দেব ফর জয়নিং মি অনলি অ্যাট জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপ। তোমরা এসেছিলে বলে এরকম একটা দারুণ শো হলো, অনেক নতুন কিছু আমি জানতে পারলাম এবং আমার দর্শকরা জানতে পারলো। আমি বলবো এই কথাগুলো শোনার পরে যদি কিছু লোক অন্তত অ্যাওয়্যার হয়, কিছু লোক অন্তত যদি প্রিকশন নেয়, আর কিছু লোক যদি সচেতন হয়, তাহলেই কিন্তু আমরা সাকসেস। আমাদের আর কিছু দরকার নেই, তাদেরকে একটু অ্যাওয়্যার করা, তাদেরকে একটু সাকসেসফুল করা, তাহলেই আমরা সাকসেসফুল, আমি বিশ্বাস করি। আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সকলের সামনে আসছি অনলি অ্যাট জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপে। ততক্ষণ আপনারা এইভাবেই ভালোবাসবেন এবং আমাকে এইভাবেই সাথে রাখবেন। আরেকটা আমি এন্ডিং যেটা করি, এন্ডিংয়ে আমি করি আমার মানে যারা গেস্ট আছে তাদেরকে আমি বলি যে, আমি বলি 1 2 3, 1 2 3 বলবো, অ্যান্ড তুমি আর আমি দুজনে মিলে বলবো উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম দিস করোনা ভাইরাস প্যান্ডেমিক, উই শ্যাল ওভারকাম দিস ইকোনমিক ক্রাইসিস, we shall overcome these negativities, and we shall overcome all the agony, the extreme pains in our life, and all the negative associations for a better world tomorrow. And we feel okay, we will live together, we will stay together in a better earth, holding our hands together. That's the only pantha, only belief to say we shall overcome. So আমি 1 2 3 বলছি, we shall overcome বলে we'll wrap up the program. Okay, 1 2 and 3, we shall overcome. Yes, that is the positivity I expected from my guest. Thank you so much for joining only at Just News Talking Straight with Sandeep. আবার আমি একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আসছি, ততক্ষণ অবধি স্টে টিউনড ইনটু জাস্ট নিউজ। আর যদি কোনো রকম কোনো কোয়ারি আমার সঙ্গে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার অফিসিয়াল ফেসবুক আইডি পেজ, ডোন্ট গো টু মাই প্রোফাইল বিকজ অলরেডি মাই 6 profiles are blocked. So go to my official Facebook ID page, Sandeep Bhattacharya, SANDWPBHATTACHARYA. That's my official Facebook ID page. পেজে গিয়ে আমাকে মেসেজ পাঠান, I will surely revert you all back. Thank you so much. শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। লোকেশ ভাই এবং সালিমকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।